আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আমি জুবায়ের। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ যে আমার হাতে চেঞ্জ। তো আমি আজকে একটা নতুন মাইক্রোফোন নিয়ে মানে ভিডিও শুট করতে যাচ্ছি অবশ্যই। তো অবশ্যই মাইক্রোফোনের কি বলে তোমার একটা রিভিউ অবশ্যই আসবে। তার আগে আজকে আমরা ভিডিওটা টাইটেলটা পড়ে নিই, ঠিক আছে? তো দেখি। তো Samsung S22 ফুল রিভিউ ইন 2025। 29,000 এর সেরা ক্যামেরা ফোন সেটা আজকে আমরা দেখবো, ঠিক আছে? তো এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা অবশ্যই দেখবো, প্লাস রিঅ্যাকশন করবো বা রিয়েক্ট করবো। তো ভিডিওটি নিয়ে আছি টেক জাপর চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। স্যামসাং এর লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনগুলো ইউজ করার স্বপ্ন সবারই থাকে। যখন নতুন অবস্থায় মার্কেটে আসে সেটার দাম 1.5 লাখ টাকারও বেশি থাকে, বাট হুম। সেটা বছর 2 বছর যেতে না আচ্ছা, আমরা কিন্তু এর আগে স্যামসাং S22 প্লাস যেটা, ওইটা তোমার রিয়েকশন করেছিলাম, ওটার রিভিউ দেখে আমরা রিয়েকশন করেছি। তো আর আজকে আমরা স্যামসাং S22 যেহেতু এটা কিন্তু প্লাস না, হ্যাঁ, এটা কোনো সম্ভবত ছোটো ভাই, প্লাসটা হলো বড় ভাই। তো আমরা ছোটো ভাইয়ের আজকে রিভিউ দেখবো, সেটার সাথে আমরা রিয়েকশন করবো অবশ্যই। তো চলো ভিডিওটি প্লে করি। যেতেই দাম কমতে কমতে কিন্তু 50-60 হাজার টাকায় চলে আসে, এবং যখন 3-4 বছর পুরাতন হয়ে যায় তখন সেইটার দাম কমে কিন্তু 30 হাজার টাকা বাজেটের মধ্যে চলে আসে। এবং হুম। সেরকমই একটা স্বপ্নের ফোন বলতে পারেন সবার এই S22। এই ওকে। S22 ডিজাইনটা যদি বলি তোমার কি বলে মানে ডিজাইনটা যদি বলি তাহলে S22 প্লাস যেটা ওইটা আর এটার ডিজাইন কি সেম টু সেম সিমিলার ডিজাইন। মানে তুমি তফাৎ করতে পারবে না যে এটা কি S22 প্লাস নাকি S22 ওইটা, মানে এটা বুঝতে পারবে না। ডিজাইনটা আসলে সেম, বাট ডিজাইনটা আসলে সুন্দর, খারাপ লাগবে না, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। একটা সময় যখন নতুন অবস্থায় বের হয়েছে তখন আমার মনে ছিল যে আমি যদি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। বাট আমি লাস্ট 3 মাসেরও বেশি সময় ধরে এই S22টাকে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতেছি। যার কারণে এই মুহূর্তে যারা S22 ইউজড মার্কেট থেকে কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই সময় যদি আপনি S22টা কিনে ফেলেন না জেনে বুঝে, তাহলে কিন্তু আপনি একটা ভুল করবেন। দেখা যাবে যে আপনার কষ্টের জমানো টাকা দিয়ে যখন আপনি আপনার স্বপ্নের এই S22টা কিনবেন তার কিছুদিন পরে সেটার মধ্যে গ্রিন লাইন পড়বে, পিঙ্ক লাইন পড়বে, ল্যাগ করবে, হ্যাং করবে। ক্যামেরার যে কি অবস্থা সেটা নিয়ে একটু পরেই কথা বলবো। ওকে, কিন্তু যারা দেখা যাক। অলরেডি ডিসাইড করে আচ্ছা, ফোনটা দেখতে খুবই ফ্ল্যাগশিপ, হ্যাঁ, মানে বিশেষ করে ডিজাইন কোয়ালিটি আসলে সুন্দর। যদিও S22 প্লাস সেম ডিজাইন, এটা ছোট ভাই, বা ডিজাইনটা আসলে সিমিলার, ঠিক আছে? আর ডিসপ্লেটা সুন্দর, হ্যাঁ। তোমার চিন বেজেল আছে সুপার লেভেলের সিমেট্রিক্যাল বলা যায়, হ্যাঁ, চারিদিক দিয়ে সমান মনে হচ্ছে, একদম সিমেট্রিক্যাল চিন বেজেল, যেটা খুবই সুন্দর লাগছে, খারাপ না। বাট এটা যেহেতু একটা পুরান ফোন বা ইউজড ফোন, সেই জন্য আমি অবশ্যই রিকমেন্ড করি না, তোমরা অবশ্যই ভেবেচিন্তে কিনবে। তো চলো ভিডিওটি প্লে করি। ফেলেছেন যে একটা S22 ইউজড মার্কেট থেকে আপনি কিনবেন, অথবা এই ভিডিও দেখার পরে আপনি ডিসিশন নেবেন যে আসলে একটা S22 আপনার কেনা উচিত কিনা। যদি আপনি চিন্তা করেন যে আসলে আপনার জন্য একটা S22 পারফেক্ট, তাহলে হয়তোবা আমার হাতের যে S22টা রয়েছে সেটা আপনার কাছে চলে যেতে পারে। তার মানে ওকে, বুঝতেই পারতেছেন কি দেখা যাক। বলছি। লাস্ট 3 মাস ধরে যেহেতু এই ফোনটাকে ইউজ করতেছি এবং 16 ডিসেম্বর পরে গিয়ে ফোনের প্রাইস বেড়ে যাবে, যার কারণে ভাবলাম এই ফোনটাকে সেল করে আমি একটু বেটার কিছুতে যাই, মানে S25 অথবা S24 এমন কিছু নেওয়া যায় কিনা সেটাই চিন্তা করছিলাম। যার কারণে ভাবলাম যে এই S22টা আমাদেরই দর্শক, মানে আমাদের ভিউয়ার যারা আছেন তাদের কাছে কি সেল করা যায় কিনা। আপনাদের মাঝে যদি এমন কেউ থাকেন যে এই S22টা এই ভিডিও দেখার পরে আপনি কিনবেন, তাহলে চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারেন। শুধুমাত্র আমার হাতে যে একটা ফোন রয়েছে সেই শুধুমাত্র একটা ফোনই কিনতে পারবেন, তাছাড়া এর বাইরে কোনো ফোন কিন্তু আমাদের কাছে নাই। তো আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে 8 256 GB ভেরিয়েন্ট এবং হোয়াইট ওকে, কালারের। এটাতে কোনো অবস্থাতে স্ক্র্যাচ টেস্ট কোনো কিছুই নাই, একদমই ফ্রেশ কন্ডিশনের আছে। দেখে আসলে বাই দ্য নতুন ওয়ে, আপনি মনে যদি হচ্ছে, প্রাইস খারাপ না। জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করেন। আমি যেই প্রাইসটা ডেসক্রিপশনে লিখে দিব, শুধুমাত্র সেই প্রাইস যদি আপনার কাছে মনে হয় যে এইটা মানে এই দাম ঠিকঠাক রয়েছে, তাহলেই শুধুমাত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আদারওয়াইজ আপনি ওকে, যদি ওকে। চিন্তা করেন যে ভাই 500 টাকা 1000 টাকা কম দিব, আচ্ছা, আমরা একটু তোমরা কি বলে প্রাইসটা দেখে নিই, ঠিক আছে? ডেসক্রিপশন বক্স চেক করি, তোলো দেখি এটার প্রাইসটা কত হতে পারে। আচ্ছা, এখানে যে প্রাইস তোমার 28,999 টাকা, মানে কি 29,000 টাকা প্রাইস। তো এটা একটা পুরোনো ইউজ ফোন অবশ্যই। তো 29,000 টাকা ফোনের মধ্যে এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা দেখবো। তো চলো ভিডিও আবার প্লে করি। প্লিজ আপনি আমাদেরকে নক করবেন না। আমি মার্কেটে একটু ঘাটাঘাটি করে তারপরেই বেস্ট প্রাইসটাই কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাড করেছি, যার কারণে ওকে, প্রাইস নিয়ে অ্যাটলিস্ট প্লিজ কেউ মানে নেগোসিয়েশন করতে যাবেন না। যাই হোক, চলুন আমরা এটা ডিজাইন দিয়ে শুরু করি। স্যামসাং কিন্তু এই ডিজাইনটা, মানে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু হচ্ছে S22 পর্যন্তই তারা ক্যারি করে। দেন S23তে গিয়ে যে ডিজাইনটা করে সেই ডিজাইনটা কিন্তু এখন পর্যন্ত S25 যেই বেস ভেরিয়েন্টের ফোনটা রয়েছে সেটা পর্যন্ত রেখেছে, এবং পরবর্তী বছরে হয়তো এরকম ফোনের ডিজাইনটাই রাখবে। তো সেই জায়গায় যদি আপনার কাছে এটা ডিজাইন ভালো লাগে তাহলে তো কথা
কথাই নাই কোনো। না, কিন্তু এটার ডিজাইনটা আসলেই সুন্দর। ডিজাইন দেখে খুবই প্রিমিয়াম মনে হচ্ছে। এটা যে একটা সস্তার ফোন সেটা মনে হচ্ছে না। এটা একটা দেখে ফ্ল্যাগশিপ ফোন মনে হচ্ছে। বাট যদিও এটা একটা কি ইউজ ফোন, তো ওই হিসেবে তোমরা ভেবেচিন্তে কিনবে। আর ৳২৯,০০০ প্রাইস, এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা দেখার বিষয় এখন। ডিজাইনটা আসলে সুন্দর। আর ডিসপ্লেটাও সুন্দর। দেখুন 3 বেজেল সুপার লেভেলে কি সিমেট্রিক্যাল প্লাস দেখতে সুন্দর লাগছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ফিল কোয়ালিটি নিয়ে আপনার কমপ্লেন করার কোনো সুযোগ নাই। যখন আপনি এটা হাতে নেবেন এখনও আপনি ফিল করতে পারবেন যে আপনি লাখ টাকার সেই যেই ফোনটা ছিল হুম, সেই ফোনটাই হাতে নিয়েছেন। সেই কোনো লেভেলে অবস্থাতেই প্রিমিয়াম মনে মনে হবে হচ্ছে। না যে আসলেই এটা প্রিমিয়াম। যেহেতু ৩-৪ বছর পুরাতন একটা ফোন এইটার মানে ফিল কোয়ালিটি খারাপ অথবা কোনো জায়গা দিয়ে এটা আটা খুলে গেছে কিংবা বের হয়ে গেছে, এই ধরনের প্রবলেম কিন্তু স্যামসাং এর ডিভাইসগুলোতে আমরা এর আগে দেখেছি। S21 এর বেলায় আমরা দেখতাম যে ব্যাক সেল খুলে যেত, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা অনেকেই ফেস করেছি, বাট এটার মধ্যে সেই ধরনের কোনো প্রবলেম কিন্তু ফেস করতে হবে না। এই S22 এর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন ওয়াও! রয়েছে এবং এই যে ইমপ্রেসিভ, আসলে ফ্রেমটা সেটা ইমপ্রেসিভ। কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম, যার হুম, কারণে হাত থেকে পড়ে গেলে দেখেই ভেঙে বোঝা যাওয়ার যাচ্ছে। চান্স কিন্তু অনেকটাই কম। বাট গ্লাস যতই শক্তপোক্ত হোক না কেন সেটা হাত থেকে পড়লে ভেঙে যাবে একদমই নর্মাল, যার কারণে অবশ্যই এইটার পিছনে একটা ব্যাক কভার আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। অবশ্যই, আর সামনের অবশ্যই। দিকে চাইলে একটা প্রোটেক্টর লাগিয়ে নিতে পারেন। বাট এই ধরনের এস সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার কারণে নর্মাল যে প্রোটেক্টরগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো লাগাইলে দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক কাজ করে না, মানে এটা কাজ করতে অনেক বেশি ডিলে করে। আমি যেরকম একটা প্রোটেক্টর লাগাইছিলাম সেটা দিয়ে ঠিকঠাকভাবে কাজ করতে চায় না, প্রচুর পরিমাণে ডিলে করে। তো যখন আপনি প্রোটেক্টরটা তুলে ফেলুন তখন কিন্তু এটা একদম ফ্লুয়েন্টলি কাজ করে, কোনো অবস্থাতে প্রবলেম আপনি ফেস করবেন না। যার কারণে আমি রিকমেন্ড করবো যে চাইলে আপনি একটা পলি ইউজ করতে পারবেন, অথবা চাইলে আপনি এক্সপেন্সিভ একটু ভালো দেখে একটা গ্লাস লাগিয়ে ট্রাই করতে পারেন যে আসলে সেটা পারফেক্টলি কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে আপনাকে অবশ্যই একটা পলি ইউজ করতে হবে, যদি কিনা আপনি একদমই একুরেটলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে বারবার কাজ করাতে চান। বাই দ্য ওয়ে আপনাদেরকে আরেকটা ব্যাপারে একটু জানিয়ে রাখি যে এই S22টা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, একটা হচ্ছে এক্সিনোস ভেরিয়েন্ট। আপনি যদি ওকে। স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট নিতে চান তাহলে আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। আর আপনারা আচ্ছা, সবাই আচ্ছা। জানেন যে এক্সিনোস থেকে কিন্তু স্ন্যাপড্রাগনটা অনেকটাই বেটার। এটার হুম, মধ্যে স্ন্যাপড্রাগন এটা 8 সত্যি। Gen 1 যে এসওসিটা রয়েছে সেটাই স্ন্যাপড্রাগন 8 Gen 1 সেটা স্ন্যাপড্রাগনের কি লেটেস্ট চিপসেট না, অবশ্যই 8 Gen 5 যেটা এটা লেটেস্ট, বাট এখন যেটা পাচ্ছি 8 Gen 1, এটা 1 জেনারেশন যখন মানে স্ন্যাপড্রাগন 8 যখন আসে সেটার একটা চিপসেট, বাট এটা আসলেই ভালো, খারাপ না। মানে ফ্ল্যাগশিপ চিপসেট, এটাতে তুমি রেগুলার কাজ থেকে শুরু করে সবকিছু করতে পারবে, যেটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। প্লাস তুমি গেমিংও করতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এটা সরি গাইস, একটু ঠান্ডা তো এই কারণেই। তো যাই হোক, এটা দিয়ে তুমি কি মোটামুটি সব কাজ চালাতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। ইউজ করা হয়েছে। এবং এটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এখনও এটা 2025 সালের লাস্ট সময় এসে যে জায়গায় কিছুদিন পরেই S26 সিরিজ চলে আসবে সেই জায়গায় এসেও এটার পারফরমেন্স এখনও অনেক ভালো ছিল, এবং তাদের যে ভালো লেটেস্ট হওয়াটাই স্বাভাবিক, সফটওয়্যার যেহেতু রয়েছে এটা ফ্ল্যাগশিপ মানে চিপসেট। অ্যান্ড্রয়েড 16 এর উপরে হচ্ছে One UI 8 এর আপডেট, সেটা পর্যন্ত আমি এটার মধ্যে দিয়ে রেখেছি এবং এখন পর্যন্ত এটা বাটার স্মুথলি চলতেছে। আমার হুম, এটা হচ্ছে 8 GB র্যামের, তারপরেও কিন্তু অনেকগুলো অ্যাপ একই সাথে রান করতে পারছিলাম, যে কোনো ধরনের গেম কিন্তু এখনও স্মুথলি প্লে করা যায়। বাট এই ধরনের ছোট স্ক্রিনের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে গেমিংয়ের জন্য কখনোই রিকমেন্ডেড না, এবং আমরা নিজেরাও রিকমেন্ড করি না। আর আপনারা যারা গেমার রয়েছেন তারাও ভালো করে জানেন যে এই ধরনের পিচি ফোনের ব্যাটারি ব্যাকআপ খারাপ হয়ে থাকে, যার কারণে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু খুব বেশি একটা ভালো হয় না। কিন্তু যখন আপনি রেগুলার লাইফে ইউজ করবেন তখন এটা সফটওয়্যার নিয়ে আপনি কোনো অবস্থাতে প্যারা খাবেন না। আপনি যদি একটা অ্যান্ড্রয়েড ফোন চালাতে চান আপনি আইফোনে যাবেন না, তাহলে শুধুমাত্র আপনাকে সফটওয়্যারের মাধ্যমে স্যাটিসফাইড করতে পারবে স্যামসাংই। যদিও কিনা স্যামসাংয়ের গ্রিন লাইনের কারণে অনেকে এটা থেকে দূরে সরে গেছে, তারপরেও যদি আপনি অ্যান্ড্রয়েডে বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স করতে চান তাহলে স্যামসাংয়ের বিকল্প কিছুই নেই। আর এটার মধ্যে স্যামসাংয়ের লেটেস্ট যে সফটওয়্যারটা রয়েছে সেটার আপডেটটাও কিন্তু দেওয়া রয়েছে। তো পরবর্তীতে যদি আপনি আমার কাছ থেকে নেওয়ার পরে চিন্তা করেন আপডেট দিবেন, সেটা নিয়ে আপনার প্যারা খেতে হবে না যে আপডেট দিলে গ্রিন লাইন পড়ে যাবে কিনা, এটা নিয়ে আর আপনাকে টেনশন করতে হবে না। যেহেতু গ্রিন লাইন নিয়ে কথা বলতেছি চলুন কথা বলা যাক এটার ডিসপ্লে নিয়ে, কারণ এইটার মধ্যেও কিন্তু গ্রিন লাইনের যে রুটটা রয়েছে সেটা কিন্তু এটার মধ্যে রয়েছে, প্রচুর পরিমাণে গ্রিন লাইন কিন্তু এই S22 মধ্যে পড়ে। এটা জানার পরেও আমি নিজেই এটাকে পারচেস করি, কারণ হচ্ছে খুবই অল্প টাকায় আমি একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লের এক্সপিরিয়েন্স করতে পারতেছি। তার ওয়াও! পাশাপাশি ওয়াও! ভাই ডিসপ্লেটা ভাই এটা আসলেই খুবই ইমপ্রেসিভ। দেখো কালার কোয়ালিটি খুবই ন্যাচারাল এবং খুবই মানে পপড আপ মনে হচ্ছে। এক কথায় ভাই ডিসপ্লেটা আসলেই অসাধারণ। মানে ডিসপ্লে কালার কোয়ালিটি খুবই সুন্দর। যদিও গ্রিন লাইনের একটা সমস্যা, মানে Samsung S22 যেটা এরকম ডিভাইসে কি অনেকেরই গ্রিন লাইন পড়েছে সেটা আমিও শুনেছি। তো যেটা একটা রিস্কি ব্যাপার। বাট ডিসপ্লেটা আসলেই সুন্দর, খুবই কালারফুল, দেখতে খুবই ন্যাচারাল, যেটা এক কথায় অসাধারণ ভাই। তো ডিসপ্লেটা এই কালার কোয়ালিটির কারণে তোমরা অবশ্যই কি অনেকেই প্রেমে পড়ে যেতে পারো আমার মতো, এই আরকি। তো চলো ভিডিওটি আবার প্লে করি। আপনি দেখেন যে এই ডিসপ্লেটা মানে এরকম একটা কোয়ালিটিফুল ডিসপ্লে আপনি পাচ্ছেন হুম, মাত্র অবশ্যই 30,000 টাকার কোয়ালিটিফুল। নিচে, মানে ডিসপ্লে না আপনি যেটা আসলে ফোনটাই পাচ্ছেন ইমপ্রেসিভ। 30,000 টাকার নিচে, যেটা ডিসপ্লে চারপাশে চিন বেজেলটা অনেক বেশি ন্যারো, হাতে নিলে মনে হয় যে শুধুমাত্র একটা ডিসপ্লে আমি ধরে বসে আছি। এখানে 6.1 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে থাকছে, যেটার মধ্যে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট পাবেন, এবং এটার আচ্ছা। পিক ব্রাইটনেস কিন্তু 1300 নিটস। নাম্বারের ওয়াও! দিক দিয়ে এটা ভালো, খারাপ 1300 না। নিটস মনে হচ্ছে যে কম, কারণ চাইনিজ ফোনগুলো এখন দেখা যাচ্ছে যে 5000
না, আমি যতটুকু জানি হ্যাঁ, নাম্বারের দিক দিয়ে এটা আসলেই কম ১৩০০ নিটসের পিক ব্রাইটনেস। বাট আমি জানি 1000 যেগুলা পিক ব্রাইটনেস যেগুলো আছে ওগুলোর মোটামুটি কি রোদ্দুরে ভালোভাবে ইউজ করা যায় কোনো সমস্যা হয় না। তো ওই হিসেবে এটা আশা করি সমস্যা হওয়ার কথা না, যেহেতু ১৩০০ নিটসের পিক ব্রাইটনেস। তো আই থিংক রোদ্দুরে কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। কিংবা ৬,০০০ নিটস পিক ব্রাইটনেস কিন্তু দিয়ে বসে আছে। বাট এটাকে যখন আপনি ডিরেক্ট সানলাইটে নিয়ে ইউজ করবেন, অন্য একটা চাইনিজ ফোনে ৬,০০০ নিটস পিক ব্রাইটনেসের সাথেও যদি আপনি সাইড বাই সাইড রাখেন, আপনার কাছে একবারের জন্য মনে হবে না যে এটা ডিসপ্লের ব্রাইটনেসটা আরেকটু বেশি দরকার ছিল। কারণ এটা এনাফ পরিমাণের ব্রাইট ছিল, আউটডোরে গেলে ইউজ হুম, করতে গেলে কোনো অবস্থাতে প্রবলেম কিন্তু ফেস করা সমস্যা না লাগে নাই। হলেই হলো বাট আরকি। এটা ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। কমপ্লেন শুধু একটাই, যে এই ফোনের মধ্যে গ্রিন লাইন পড়ে। হ্যাঁ, এই আচ্ছা, ব্যাপারটা আচ্ছা, আপনি আচ্ছা। জেনে শুনে বুঝে তারপরই ডিসিশন নেবেন যে আসলে এই খুবই একটা S22 রিস্কি টা ব্যাপার আপনার আসলে। কেনা উচিত। কারণ এটার মধ্যে গ্রিন লাইন পড়বে, মোটামুটি নিশ্চিত থাকতে পারেন আজ হোক অথবা কাল হোক। যদি আপনি অনেক বেশি মানে কপাল ভালো হয়ে থাকে আপনার, তাহলে হয়তো আপনার কাছে নাও পড়তে পারে। বাট আবারও বলে দিচ্ছি, এই S22 মধ্যে কিন্তু গ্রিন লাইন পড়ে। যদি আপনি এই রিস্ক নিয়ে আমার মতো চালাতে চান তাহলে আপনি পারেন। কারণ হচ্ছে আপনি যখন ৩০,০০০ টাকা নিচে খরচ করবেন, এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আপনি অন্য কোনো ফোন থেকে পাবেন না। স্যামসাং এর S সিরিজের ফোনগুলোর ক্যামেরা কতটা সেরা সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। কারণ জানেন যে সবসময় কিন্তু আইফোনের সাথে স্যামসাং এর যে S সিরিজের ফোনগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে টক্কর দিতে পারে। ইভেন দেখা যায় যে পিকচারের দিক দিয়ে আইফোন থেকেও বেটার আউটপুট কিন্তু আমরা স্যামসাং এর এই S সিরিজের ফোনগুলো থেকে পাই। ভিডিওর দিক দিয়ে যদিও কিনা স্যামসাং কিছুটা পিছিয়ে আছে, কিন্তু ছবির দিক দিয়ে স্যামসাং এর এই ফোনগুলোকে খুব বেশি একটা কিন্তু বিট করতে পারে না অ্যাপেল, এখন পর্যন্ত কিন্তু করতে পারেনি। যদিও কিনা ভিভোর কিছু ফোন মানে স্যামসাং কেও ছাড়িয়ে গেছে, আইফোন কেও ছাড়িয়ে গেছে। তো সেগুলো নিয়ে কথা না বলি, কথা বলা যাক এইটার ক্যামেরা নিয়ে। এটার ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন। এই জায়গায় মেইন লেন্স হিসেবে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স থাকছে, যেটা আবার ওয়াও! 3x অপটিক্যাল জুম করা যায়। এবং এটার মধ্যে এটা একটা ভালো, 12 খারাপ না। মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং যেটাও ফ্রন্ট ভালো। ক্যামেরা হিসেবে একটা সবগুলো 10 দরকারি মেগাপিক্সেলের সেন্সর। ক্যামেরা থাকছে। আপনি যদি এটার মেইন লেন্সের পিকচারগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই শার্প এবং ডিটেইল পিকচার কিন্তু অবশ্যই, এই অবশ্যই। 25 সালে এসেও ক্যাপচার করতে পারতেছে। এবং পিকচারের কোয়ালিটি নিয়ে ভাই ছবির কোয়ালিটি ভাই আসলে ইমপ্রেসিভ ভাই। এটা ২০২৫ সালে মানে এটা একটা অবশ্যই ৩ বছর বা ৪ বছর আগে একটা পুরনো ফোন। বাট ছবির কোয়ালিটি দেখো ২০২৫ সালে এসে এটার ক্যামেরা পারফরম্যান্স আসলেই সেরা। মানে ছবির কোয়ালিটি, ডিটেইল, শার্পনেস কোনো কিছু ঘাটতি নেই বলে চলে। এক কথা ভাই ইমপ্রেসিভ, হ্যাঁ? তো চলো ভিডিওটি আবার প্লে করি। কোনো অবস্থাতেই কিন্তু আপনি হতাশ হবেন না। কারণ 30,০০০ টাকা খরচ করে যখন আপনি এই ডিভাইসটা কিনবেন, আপনার কাছে মনে হবে যে একদমই পয়সা উসুল একটা ফোন কিনেছেন, যেটা হুম, দিয়ে হুম। আপনি বেটার পিকচার তুলতে পারতেছেন। এটা দিয়ে আমি প্রত্যেকটা লেন্স দিয়ে ছবি তুলে দেখেছি, হয়তো আপনি স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন। ছবিগুলো অনেক বেশি ভিভিড এবং অনেক বেশি কালারফুল পিকচার, একদমই সোশ্যাল মিডিয়া রেডি যে পিকচারগুলো আমরা বলে থাকি সেরকম পিকচারে কিন্তু এটা দিয়ে পাচ্ছিলাম। এটা যখন গ্রিন এরিয়াগুলো দেখে তখন কালারটাকে একটু বুস্ট করে ফেলে। এবং লো লাইটে গেলেও কিন্তু এটার আউটপুট খুবই ভালো ছিল। লো লাইটে দেখা যায় যে খুব বেশি নয়েজ এবং গ্রেন কিন্তু না ক্যাপচার ছবির করে কোয়ালিটি না। আসলেই ভালো, করলেও খারাপ না, দেখা যায় যে আসলেই ভালো। তাদের যে এআই প্রসেসিং রয়েছে সেটাকে প্রসেস করে কিন্তু অনেকটাই ফিক্সড করে ফেলে এবং বেটার একটা রেজাল্ট কিন্তু আমরা পাই। যার কারণে 30,০০০ টাকা বাজেটের নিচে যদি আপনি বেস্ট ক্যামেরা ফোন খুঁজে থাকেন তাহলেও কিন্তু এটা আপনার লিস্টে রাখা উচিত। কারণ হচ্ছে এটার মধ্যে একটা টেলিফোটো লেন্স থাকতেছে যেটা আবার 3x। এই বাজেটে আপনি সেকেন্ড আরেকটা অপশন খুঁজে পাবেন না যেটার মধ্যে 3x টেলিফোটো লেন্স থাকবে। যারা স্পেশালি পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে অনেক বেশি জানতে চান এবং পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এটা তো একটা বেস্ট চয়েস। কারণ হচ্ছে এটা যে 3x লেন্সটা রয়েছে এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট তুলবেন আপনার কাছে মনে হবে যে আপনি 50,০০০ টাকা দামের একটা ওয়াও! ফোন দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি আসলেই করতেছেন। সুন্দর, আসলেই এটার ইমপ্রেসিভ পিকচার ভাই। এই বাজেটে আমার কাছে বেস্ট লেগেছে। হুম, আপনি যদি হুম। চান যে পোর্ট্রেট ফটোগ্রাফি মানে একটা ৳৩০,০০০ ফোনের মধ্যে এটা যদি আমি মানে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি ৳৩০,০০০ ফোনের মধ্যে, তাহলে এটার ছবি কোয়ালিটি ভাই সেরা, আসলেই সেরা। এটা যে একটা প্রিমিয়াম যে ফোন ছিল বা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন ছিল সেটা তার প্রমাণ। কারণ ছবির কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ। একদম শার্পনেস, ডিটেইলস এর কোনো ঘাটতি নেই। এক কথায় অসাধারণ ভাই। মানে অন্যান্য ৳৩০,০০০ ফোনের সাথে এটার ছবি আসলে অনেকটা এগিয়ে। মানে এগিয়ে মানে কি, এটার ধারে কাছে কোনো ফোন থাকবে না এই আরকি। তো যেটা আসলে ইমপ্রেসিভ। চলো বিউটি প্লে করি। পাবেন, হয়তো এই স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন যে এটা থেকে কেমন লেভেলের পোর্ট্রেট পাওয়া যায়। এখনো এটার এজ ডিটেক্ট নিয়ে কোনো অবস্থাতেই মানে কমপ্লেন করার সুযোগ নাই। অনেক হুম, বেশি কমপ্লিকেটেড লাইট খুবই সিচুয়েশনে ন্যাচারাল, যদি খুবই পড়ে ভালো, যান খারাপ না। তখন হয়তোবা কিছুটা মানে এজ ডিটেক্টে মিস করতে পারে। তাছাড়া কিন্তু পিকচারের ডিটেল এবং শার্পনেস অনেক ভালো ছিল। লো লাইটে আমি পিকচার তুলে দেখেছি যে মোটামুটি ভালোভাবেই কিন্তু পিকচারটা ক্যাপচার করতে পারে, নয়েজ এবং গ্রেনটাকে কিন্তু পরবর্তীতে তারা ইরেজ করতে পারে। যার কারণে ওভারঅল সবকিছু মিলে এটার ক্যামেরাও আমার কাছে 30,০০০ টাকা বাজেটে বেস্ট মনে হয়েছে। তার পাশাপাশি তো স্যামসাং এর যে গ্যালাক্সি এআই রয়েছে, এআই এর প্রত্যেকটা ফিচার কিন্তু আপনি এটার মধ্যে পাবেন। মানে S25 আলট্রার মধ্যে যে ফিচারগুলো রয়েছে তার 95% ফিচারই কিন্তু এটার মধ্যে ঠিকঠাকভাবে কাজ করে। যার কারণে যারা স্যামসাং এর এআইটা নিয়ে একটু এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ যে আপনি কম টাকায় স্যামসাং এর গ্যালাক্সি এআইটা এটার মধ্যে এক্সপিরিয়েন্স করতে পারতেছেন। আর 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি ক্যাপচার করা যায়। এই স্যাম্পলগুলো দেখে একটা আইডিয়া ওয়াও! এটা 10 মেগাপিক্সেলের একটা ছবির কোয়ালিটি, কিন্তু ছবির কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ। দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, খুবই ন্যাচারাল কালার দিয়েছে, প্রোভাইড করেছে যেটা আসলে ইমপ্রেসিভ। তো এটা আসলেই ভালো, খারাপ না। চলো ভিডিওটি প্লে করি।
করে নেন যে এটা থেকে কেমন লেভেলের আউটপুট পাওয়া যায়। এটা নিয়ে আমি একটু কমপ্লেইন করতে চাই যে মানে ফেসটাকে একটু স্যাচুরেটেড করে ফেলে, মানে ফেসের কালারটা একটু সমস্যা না। রেড তারপর টাইপের রেডিট হয়ে আপনার যায়। বলল যে খারাপ ফেসের না। যে একদম ন্যাচারাল কালারটা সেই কালারটা ধরে রাখতে পারে না। লো লাইট এবং ডে লাইট বোথ টাইমে দেখলাম যে এই প্রবলেমটা আমি ফেস করি যে ফেসের কালারটা ঠিকঠাক ধরে রাখতে পারে না। বাট এটা সেলফি নিয়ে কমপ্লেইন করার খুব একটা সুযোগ নাই, যেহেতু আপনি চাইলে এটার কালারটাকে একটু টুইক করে চেঞ্জ করতে পারতেছেন। আর হচ্ছে স্যামসাং এর যে এডিট অপশনটা রয়েছে সেটাও কিন্তু অন্যান্য যে কম্পিটিটর রয়েছে মানে অ্যান্ড্রয়েড মার্কেটে সেগুলো থেকে মোটামুটি বেটার বলতে পারেন। এই স্যামসাং গ্যালাক্সি S22 শুধুমাত্র একমাত্র ফোন যেটা 30,000 টাকা বাজারের নিচে আপনি 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন ওরে একটু ভাই, আউটডোরে যাই, গিয়ে এটার একটু ভিডিও টেস্ট 8K করে ভাই, এটা আপনাদেরকে আসলে দেখাই যে ইমপ্রেসিভ। এটা থেকে আসলে কেমন লেভেলের ভিডিও বের করা সম্ভব। 3-4 বছর পুরাতন একটা ফোন দিয়েও কিন্তু আপনি চাইলে সিনেম্যাটিক মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা ওয়াও, হচ্ছে এটা ওয়াও, পোর্ট্রেট ভিডিও, মানে ইমপ্রেসিভ। স্যামসাং এ এটাকে পোর্ট্রেট ভিডিও বলে, আইফোনে যেটাকে সিনেম্যাটিক মোডে মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার অপশনটা। এটা দিয়ে কিন্তু সর্বোচ্চ আপনি 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন, 1080p 30 fps। তো এটার এইচডি টেক কতটুকু ভালো সেটা আই থিঙ্ক একটা ক্লিয়ারলি ধারণা পেয়ে যাচ্ছেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু এখন মেইন লেন্সে রেকর্ড হচ্ছে এবং এটাকে আমরা হচ্ছে 3x এ পর্যন্ত নিয়ে রেকর্ড করতে পারবো। আপনি রেকর্ড করা অবস্থায় কোনো অবস্থাতেই কিন্তু টেলিফোটো লেন্স মানে 3x এ শিফট করতে পারবেন না। তো চলুন এখন 3x দিয়ে সিনেম্যাটিক মোডে রেকর্ড করে দেখি যেটার কি অবস্থা। আর এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে 3x এর যে টেলিফোটো লেন্সটা রয়েছে এটা দিয়ে, এবং সেম ভাবে কিন্তু এটি দিয়ে 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে ফুল এইচডি রেজুলেশনে। এটা দিয়ে 4K ভিডিও করার কোনো অপশন নাই। আর এটা দিয়ে মানে খুব স্টেবল ভাবে ভিডিও করতে হবে। খুব বেশি যদি নাড়াচাড়া করেন তখন আপনি ফ্রেমের বাইরে চলে যাবেন, বা এটার স্টেবিলাইজেশন খুব বেশি একটা কিন্তু ভালো হবে না। এইচডি টেক কিন্তু খুব ভালোই রয়েছে, আপনি এইচডি টেক নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে S22 এর আলট্রা ওয়াইডের ভিডিও, 4K 30 fps এ রেকর্ড হচ্ছে। আমি ভিডিও শুরুতেই যেটা বলছিলাম যে এটা দিয়ে চাইলে কিন্তু আপনি 8K তে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট 8K তে কিন্তু শুধুমাত্র এর মেইন লেন্স দিয়ে 24 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 8K এর ফাইল সাইজ যেই লেভেলের বড় হবে সেটা আমার কাছে মনে হয় যে ফোনের জন্য ক্যাপেবল না, বা এইটা দিয়ে আসলে কেউ 8K তে ভিডিও রেকর্ড করবে না। বাট যখন আপনি 4K 60 fps এ রেকর্ড করবেন তখন আপনি যেই লেন্সে রেখে রেকর্ড দিবেন সেই লেন্সে আপনাকে থাকতে হবে। লেন্স আপনি চাইলে কিন্তু শিফট করতে পারবেন না, যার কারণে হচ্ছে 4K 30 fps এ রেকর্ড করেছি। এবং এটা লেন্স শিফটিং কতটা স্মুথ সেটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ওয়াও, এটার 1x, এবং 1x কে আপনি চাইলে ডিজিটালি 2x জুম করতে পারবেন। এবং এটা কিন্তু 3x এ হচ্ছে যে টেলিফোটো লেন্সটা, এটা হচ্ছে টেলিফোটো লেন্সের ভিডিও। এবং এটাকে কিন্তু সর্বোচ্চ আপনি এই জায়গায় 10x এবং এই জায়গায় 12x পর্যন্ত সর্বোচ্চ জুম করা যায় ডিজিটালি। এই হচ্ছে 12x এর ভিডিও। এখন যদি আমরা শিফট করে এটা আলট্রাওয়াইডে যাই, এই হচ্ছে আলট্রাওয়াইড, এবং এটাকে আপনি চাইলে 12x পর্যন্ত কিন্তু এটাকে ডিজিটালি জুম করতে পারতেছেন। মানে 3x যে টেলিফোটো লেন্সটা রয়েছে এটাকে কিন্তু ডিজিটালি আপনি চাইলে 12x পর্যন্ত জুম করতে পারবেন। এই হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি, এবং আমার কাছে মনে হয়েছে 30,000 টাকা বাজেটের নিচে অ্যান্ড্রয়েড ফোন হিসেবে এটার ভিডিও কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। ডিসপ্লের পরে আমরা যেই কারণে এই S22টাকে রিকমেন্ড করতে গিয়ে ভয় পাই সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। কারণ এই ফোনটা অনেক বেশি স্লিম, অনেক বেশি পাতলা চিতলা, একদমই লাইট ওয়েট একটা ফোন। যারা অনেক বেশি হ্যান্ডি ফোন পছন্দ করেন, পাতলা হতে হবে, মানে ফোনটা হাতে একদমই হাতের মুঠের মধ্যে রাখতে পারবেন এরকম ডিভাইস খুঁজে থাকেন, তারাই কিন্তু এই ধরনের বেস ভেরিয়েন্টের স্যামসাং এর ডিভাইসগুলো ইউজ করেন। এটার মধ্যে মাত্র 3700 mAh এর একটা ব্যাটারি ইউজ করছে। যেটা একটা হতাশাজনক ব্যাপার। কারণ বর্তমানে কিন্তু আমরা মানে অন্যান্য যদি 30,000 টাকা ফোনের সাথে কম্পেয়ার করি, তাহলে অবশ্যই ব্যাটারিতে এখানে মানে কি বলে হেরে যাবে। ব্যাটারির তুলনায় কি অনেকটাই মানে পিছিয়ে আছে এই আরকি। মানে 3700 mAh এর একটা ব্যাটারি যেটা আসলে কি মানে কি নট গুড এনাফ, ঠিক আছে? এটাকে একটা নট গুড এনাফ বলা যাচ্ছে, কারণ এই ব্যাটারি দিয়ে অন্যান্য ফোনের সাথে তুলনা করলে এটা আসলে পিছিয়ে আছে। অনেক পিছিয়ে, অনেক হিউজ। তো চলো ভিডিওটি প্লে করি। যেই জায়গায় এখন মানে 20,000 টাকা দিয়ে একটা নতুন ফোন কিনলে, তো আবার অফিসিয়াল ফোন, হুম, সেটার মধ্যে 7000 mAh এর ব্যাটারি দেওয়া হয়, যেটাই সেটার বললাম। মধ্যে মাত্র 3700 mAh এর ব্যাটারি। কিন্তু এটা 3700 mAh হলেও এটা থেকে ব্যাটারি ব্যাকআপ আমি বলবো যে ভালোই পাচ্ছিলাম, কারণ এইটা কিন্তু 2022 সালের একটা মোবাইল, আর এই 25 সালে এসেও 3700 mAh এর ব্যাটারি থেকে এরকম ব্যাটারি ব্যাকআপ পাবো আমি আশাই করি নাই। এটা থেকে আপনি অ্যাভারেজে 4 থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। এটা ওকে, শুনে অনেক বেশি কম মনে হচ্ছে, বাট আসলেই আপনি কম। যদি 3700 mAh এর কথা চিন্তা করেন তাহলে আপনার কাছে ঠিকঠাকই মনে হবে। আপনি যদি এই S22 কেনার কথা চিন্তা করেন তাহলে আপনার মাথায় এই জিনিসটা একটু সেট করে নেন যে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ খারাপ হবে। আপনি যদি একদম হেভি ইউজার হন যে আপনার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো লাগবে, তাহলে এটা থেকে দূরে থাকেন। তাছাড়া আপনি চাইলে এটা নিতে পারেন যদি আপনি সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারেন, কিংবা আপনি আমার মতো ম্যাক্সিমাম টাইম ইনডোরে থাকেন, যে কোনো সময় চাইলে চার্জ করতে পারতেছেন, এই ধরনের ইউজার হলে কিন্তু আপনি চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন। ভিডিও শুরুতেই যেটা বলছিলাম যে এই ফোনটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, শুধুমাত্র আমার একটাই ইউনিটি, মানে 2-4টা যে আমার কাছে আছে এরকম না, যে এখন একজন কিনতে পারবেন। এর সাথে একটা নীল কিনের কাভার রয়েছে, সেই কাভারটা বা সহই হচ্ছে যে আমি প্রাইসটা ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অবশ্যই এই প্রাইসটাই ফিক্সড, আপনি কোনো অবস্থাতেই ভাই দামাদামি করতে আসেন না। আর যারা আগে আসবে, যে আগে অ্যাডভান্স করবে, সেই কিন্তু শুধুমাত্র এই ডিভাইসটা কালেক্ট করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, আমরা এখানে শেষ করে দেই। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ করে দিলাম। তো স্যামসাং S22 মানে S22 প্লাস এর ছোট ভাইয়ের রিভিউ দেখলাম। আমরা কিন্তু S22 প্লাস এর কি মানে অনেকদিন আগে আমরা কি রিঅ্যাকশন করেছি। তো আজকে আমরা S22 সেটা আমরা রিঅ্যাক্ট করলাম এখন।
তো এখন আমরা যদি বলি ফোনটা দেখতে আসলেই সুন্দর, খুবই দেখতে খুবই প্রিমিয়াম, দেখতে ফ্ল্যাগশিপই মনে হয়, খারাপ না। কিন্তু ফোনটা মানে প্রিমিয়াম হলেই তো হয় না, তাই না? এটা সবকিছুই ভালো হতে হয়। তো যাই হোক আমরা এখন আসি। তো ডিসপ্লেটা আসলে হ্যাঁ, এটা AMOLED ডিসপ্লে, ডিসপ্লে কালার কোয়ালিটি খুবই অসাধারণ ভাই। তো যেটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। প্লাস তোমার কি স্যামসাং এ এখানে কি মানে যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে তো ওই হিসেবে কালার কোয়ালিটি এক কথা ভাই অসাধারণ ইমপ্রেসিভ কালার, মানে কালারটা দেখে তুমি ডিসপ্লে প্রেমে পড়ে যেতে বাধ্য। আর ডিসপ্লের চিন বেজেলটাও ভাই সুপার লেভেলের কি ন্যানো প্লাস কি সিমেট্রিক্যাল, যেটা আসলেই অসাধারণ। আর এরপর যদি আসি তোমার ডিসপ্লে প্রোটেকশন, তাহলে কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আর দেওয়া আছে উভয় পাশে, হ্যাঁ? পিছনেও দেওয়া আছে প্লাস কি তোমার কি মানে ডিসপ্লেতে দেওয়া আছে, হ্যাঁ? আর ফ্রেমটা হলো মানে অ্যালুমিনিয়ামের ফ্রেম, যেটা দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম লাগছে। তো এটা আসলে ইমপ্রেসিভ। আর পিছনে মানে কি গ্লাস দেওয়া আছে, গ্লাস পার্ট, যেটা আসলেই দুর্দান্ত। তো বিল্ড কোয়ালিটি, ডিজাইন এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এটা নিয়ে কোনো মানে কমপ্লেইন থাকার সুযোগ আশা করি সুযোগ মানে সুযোগ নাই। কারণ বিল্ড কোয়ালিটি আসলেই দারুণ। প্লাস ডিজাইনটা এক কথায় অসাধারণ। দেখতে খুবই প্রিমিয়াম, খুবই অসাধারণ, হ্যাঁ? যেটা আসলে ইমপ্রেসিভ। এরপর যদি আসি বর্তমান যুগের সাথে যে আইপি রেটিং নিয়ে আমরা কথা বলি, তো এখানে আইপি রেটিং আদৌ আছে কিনা সেটা আমি জানি না। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। কারণ আইপি রেটিং নিয়ে কোনো তথ্য আমরা পেলাম না। তো অবশ্য আইপি রেটিং থাকা উচিত মনে করি। বাট যদি এটা ২০২২ সালের একটা ফোন, তো ওই হিসেবে নাও থাকতে পারে। তো এটা তোমরা অবশ্যই জানলে জেনে মানে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে? তো এই আইপি রেটিং যদি জানি না, তো এটা আইপি রেটিং অনেকটা পিছিয়ে আছে। যাই হোক আইপি রেটিং নাই মানে কি অনেকটা পিছিয়ে আছে এই আরকি। এরপর যদি আসি তোমার ক্যামেরাতে, হ্যাঁ, ৳৩০,০০০ ফোনের সাথে যদি আমরা অন্যান্য ফোনে মানে কম্পেয়ার করি এই ফোনের, তাহলে এটা বেস্ট, মানে এটা আসলেই ক্যামেরা ফোন হিসেবে আসলেই বেস্ট। কারণ ছবির কোয়ালিটি ভাই এক কথায় ভাই অসাধারণ। তুমি যে লেন্সে ছবি মানে কি বলে তুমি ছবি তুলো না কেন, ছবিগুলো আসলে অসাধারণ। দেখতে খুবই সুন্দর। যদিও সেলফি ক্যামেরা একটু মানে সমস্যা, মানে হালকা একটু মানে কালারটা একটু করে ডিসমিস করে এই আরকি। বাট ওভারঅল ছবির কোয়ালিটি মানে সবকিছুই ভালো। 8K তে ভিডিও শুট করতে পারবে অবশ্যই। বাট 8K তে তো আমরা সবাই ভিডিও শুট করি না। যেটা 8K তে ভিডিও শুট করলে তোমার ফাইল অনেক বড় হয়ে যাবে। তো ওই হিসেবে কি RAM সব খেয়ে ফেলবে। তো এটা মাথায় রাখতে হবে। তো 4K তে ভিডিও দেখলাম। ভিডিওর কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ। তো আসলেই ভালো। মানে ভিডিওর কোয়ালিটি খুবই ভালো। প্লাস ছবির কোয়ালিটি খুবই ন্যাচারাল এবং খুবই ভালো। আর সেলফি ক্যামেরা হলো আমার 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। যদিও মনে হচ্ছে 2 কি সেমি মানে তোমার মেগাপিক্সেলটা অনেক কম। বাট ছবির কোয়ালিটি আসলে ভালো, খারাপ না। যদিও একটু হালকা হিউম্যান ফেস যেটা একটু সমস্যা করে। বাট ওভারঅল কাজ চালানোর মতন সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? মানে ক্যামেরা হিসেবে ফোনটা আসলেই বেস্ট। এরপর যদি তোমার আসি চিপসেট, চিপসেট আমরা পাচ্ছি Snapdragon 8 Gen 1, যেটা একটা ভালো চিপসেট বলা যায়। একদম খুবই পাওয়ারফুল একটা চিপসেট। বাট এটা দিয়ে তুমি পাওয়ারফুল হলে কি হবে? এটা তো এখন মানে এই ফোনটা কিন্তু অতটা বড় না, হ্যাঁ? যেহেতু বড় না, তো বড় ফোন না হলে হয় কি গেমিং করে মজা পাবে না এই আরকি, যেটা একটা সমস্যা। প্লাস ব্যাটারি একটা ছোট ব্যাটারি। তো এই হিসেবে গেমিং করে একটা প্যারা খাবে। বাট ওভারঅল কি রেগুলার কাজ-বাজ সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। মানে মিডিয়া ওয়াচিং থেকে কনটেন্ট ওয়াচিং থেকে শুরু করে তুমি মাল্টিটাস্কিং সবই করতে পারবে। বাট গেমিংটা একটু প্যারা দিবে এই আরকি। হ্যাঁ, গেমিং করতে পারবে। 2D টাইপের, 3D টাইপের সবই গেমিং করতে পারবে, সমস্যা হবে না। বাট তারপরেও যদি তো গেমিং করার জন্য বড় একটা ডিভাইস দরকার হয়, তো ওই হিসেবে এই ফোনটা অনেকটা ছোট। ওই হিসেবে তুমি এটা প্যারা খেতে পারো এই আরকি। বাট চিপসেটটা ওভারঅল ভালো, মানে মোটামুটি সব কাজই করতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপর যদি তোমার ব্যাটারি সেগমেন্ট আসে, তাহলে ব্যাটারি সেগমেন্টে বা এটা অনেকটাই পিছিয়ে। মানে বর্তমান ১০ থেকে ২০,০০০ ফোনের মধ্যে আমার ৭,০০০ বা ৬,০০০ এমএএইচ এর ব্যাটারি পেয়ে থাকি। সেই হিসেবে এটা অনেকটাই পিছিয়ে, মানে অনেকটাই পিছিয়ে। মাত্র ৩৭০০ এমএএইচ এর কি একটা ব্যাটারি দেওয়া আছে, যেটা আসলে অনেক ছোট। কত ওয়াটের চার্জার সাপোর্ট করে সেটা তারা হয়তো মেনশন করে নাই। আমিও জানি না। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। বাট ব্যাটারিটা আসলে ছোট। তো একদম মোটামুটি ইউজ করলে তুমি যদি ইউজ করো ৪ থেকে ৫ ঘন্টার মতো ব্যাকআপ পাবে। আর হেভি ইউজ করতে ভাই তোমার বুঝতেই পারছো কি একটা অবস্থা। তো ওই হিসেবে ব্যাটারিটা সেগমেন্টটা এটা অনেকটাই ছোট, প্লাস অনেকটা পিছিয়ে আছে বর্তমান ফোনের সাথে, যেটা আসলে একটা হতাশাজনক। যদিও এটা একটা পুরনো ফোন, ইউজড ফোন, তো ওই হিসেবে এটা মাথায়ও রাখতে হবে। তো এখন যদি ৳৩০,০০০ ফোন হিসেবে বাজেট হিসেবে যদি এটা বলি, তো ফোনটা আসলে ক্যামেরা ফোন হিসেবে খুবই ভালো। ক্যামেরা ফোন হিসেবে এটা আসলেই ভালো। মানে ক্যামেরাটা খুবই প্রিমিয়াম, ছবি কোয়ালিটি আসলেই অসাধারণ। প্লাস ডিসপ্লেটাও খুবই ভালো। ডিসপ্লে কালার কোয়ালিটি অসাধারণ। বাট সমস্যা হলো তুমি বেশি একটা গেমিং করতে পারবে, যেটা একটা সমস্যা। প্লাস তুমি কি বলে হ্যাঁ, গেমিং করতে পারো, প্লাস এটা ব্যাটারিটা ছোট, তো ওই হিসেবে চার্জ ব্যাকআপ খুবই কম হবে। তো আবার আরেকটা সমস্যা ভাই, ডিসপ্লেতে গ্রিন লাইনের সমস্যা ভাই। হ্যাঁ, Samsung S22 এরকম অনেকেই কিনেছে, তো অনেকেরই মানে ডিসপ্লেতে গ্রিন লাইন পড়েছে, যেটা আমিও শুনেছি। তো যেটা একটা রিস্কি ব্যাপার। যদি তোমার গ্রিন লাইন নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, বা তুমি গ্রিন লাইন নিয়ে একটা রিস্ক নিতে চাচ্ছ, তাহলে ওই ফোনটা অবশ্যই নিতে পারো। আবার যদি তোমার ক্যামেরাটা অনেক প্রায়োরিটি দরকার এই বাজেটের মধ্যে, তাহলে অবশ্যই এই ফোনটা চয়েস করতে পারো। আর যদি মনে করো না গ্রিন লাইনের ফোন আমি নিবো না, প্লাস এটার ব্যাটারি ব্যাকআপ ভালো না, প্লাস আমি গেমিংও করতে পারবো না, তাহলে এই ফোনটা তোমার জন্য আসলে রিকমেন্ড করা যাচ্ছে না। ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিও কনক্লুশন। তো আমি নতুন মাইক দিয়ে আজকে ভিডিও শুট করতেছি। অবশ্যই সাউন্ড কোয়ালিটি কিরকম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদিও এটার একটা শর্ট ভিডিও অবশ্যই আসবে আশা করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।